নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। ইরান এবং ইসরায়েল সংঘাত শুরু হতেই আবার সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই কথা, ওয়ার্ল্ড ওয়ার 3 আসছে। কিন্তু সত্যি কি পৃথিবী এতটা বিপদের মুখে রয়েছে, নাকি আমরা আতঙ্কে একটু বাড়িয়ে বলে ফেলছি? দেখুন, যুদ্ধ মানেই বিশ্বযুদ্ধ নয়। বড় শক্তিগুলো কবে, কেন, কতটা জড়াবে সেটা বুঝতে হলে আবেগ না রেখে ঠান্ডা মাথায় ভাবা দরকার। অর্থনীতি, ডলার রাজনীতি, তেল রুট, সামরিক জোট সব মিলিয়ে একটা বড় হিসেবের খেলা চলছে। ইরান একদিকে চাপের মধ্যে, অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েলের কৌশল আলাদা। চীন রাশিয়াও নিজেদের স্বার্থ দেখছে। তাহলে আসল জিনিসটা কি? সত্যি কি বিশ্বযুদ্ধের কাউন্টডাউন শুরু, নাকি এটা সীমিত শক্তির লড়াই হচ্ছে? আজকে পুরো বিষয়টা সহজ ভাষায় খোলাখুলি ভেঙে বুঝে নেব। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হতেই আবার সোশ্যাল মিডিয়া জুড়ে এবং টিভির নিউজ স্টুডিওতে একটা শব্দ ঘুরপাক খাচ্ছে, ওয়ার্ল্ড ওয়ার 3 কি হবে? যেন দুনিয়া এখনই ধ্বংস হয়ে যাবে। কিন্তু ঠান্ডা মাথায় ভাবলে বুঝবো, ব্যাপারটা যেভাবে বলা হচ্ছে ব্যাপারটা অতটা সোজা নয়। চিৎকার করে বললে বিশ্বযুদ্ধ, এটা কিন্তু বাস্তবতা নয়। প্রথমে একটা কথা পরিষ্কার করি, বিশ্বযুদ্ধ হতে হলে শুধু দুই দেশের মারামারি হলেই হয় না। বড় শক্তিধর দেশগুলোকে সরাসরি জড়াতে হয়, আর তাদের মধ্যে বাধ্যতামূলক জোট থাকতে হয়। আজকের দুনিয়ায় সেই বাধ্যবাধকতা আগের মতো কিন্তু নেই। প্রথম বিশ্বযুদ্ধের সময় গোপন ডিফেন্স প্যাক্ট ছিল। এক দেশ আক্রমণ হলেই আর এক দেশ বাধ্য হয়ে যুদ্ধে নামতো। এখন সেরকম কোনো পরিস্থিতি নেই। এবার আসি অর্থনীতির প্রসঙ্গে। ইরানের ওপর বছরের পর বছর মার্কিন নিষেধাজ্ঞা চলছিল। তেল রপ্তানি কমে গেছে, ডলার লেনদেন আটকে গেছে, বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধ। ফলে ইরানের মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, সাধারণ মানুষ কষ্টে রয়েছে। অন্যদিকে উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস তেল আর গ্যাসের টাকায় বিশাল অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছে। এই বৈষম্যটা ইরানের রাজনৈতিক এবং কৌশলগত চাপ তৈরি করেছে। দেখুন, ইরানের অনেকগুলো দুর্বলতা রয়েছে, যেগুলো এর মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো স্ট্রেট অফ হরমুজ। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়েই যাতায়াত হয়। এই পথ যদি অশান্ত হয়ে ওঠে, পুরো বিশ্ব বাজার কেঁপে উঠবে। তাই ইউনাইটেড স্টেটস কখনোই চাইবে না এই রুট ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকুক। আবার ইরানও এটাকে নিজের শক্তির বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এখানে অর্থনৈতিক স্বার্থ এত বড় যে সরাসরি বিশ্বযুদ্ধ শুরু করলে সবার ক্ষতি। অর্থাৎ বিশ্বযুদ্ধ এমনি এমনি হবে না। যেটা আমরা টিভির পর্দায় চিৎকার চেঁচামেচি করে বলতে শুনছি, সেটা এই মুহূর্তে অত সহজ জিনিস নয়। ডলার ইস্যুটাও বড় বিষয়। ইরান, রাশিয়া, চীন এরা অনেক দিন ধরে ডলার ছাড়া বাণিজ্যের কথা বলে আসছে। চায়না নিজস্ব মুদ্রায় লেনদেন বাড়াচ্ছে, স্বর্ণের রিজার্ভ বাড়াচ্ছে। কিন্তু ব্যাপারটা হলো, বিশ্ব অর্থনীতির একটা বড় অংশ ডলারের উপর নির্ভরশীল। তাই আমেরিকা তার আধিপত্য রক্ষা করতে চাইবে, কিন্তু সেটা সরাসরি বিশ্বযুদ্ধ ডেকে আনবে না। বরং নিষেধাজ্ঞা, কূটনীতি, সীমিত সামরিক চাপ, এই পথ অবলম্বন করে তারা টিকে থাকতে চাইবে। এবার সামরিক দিকটা দেখা যাক। অনেকে ভাবছে ইরান আঘাত করলে রাশিয়া বা চীন সরাসরি যুদ্ধে নেমে পড়বে, কিন্তু বাস্তবে সেটা সোজা নয়। রাশিয়া নিজেই ইউক্রেন ইস্যুতে ব্যস্ত, তার উপর নতুন করে পশ্চিম এশিয়ায় বড় যুদ্ধের ঝুঁকি তারা কি নেবে কেন? চীন আমেরিকার সঙ্গে ব্যবসায়িকভাবে গভীরভাবে জড়িয়ে রয়েছে, বছরে শত শত বিলিয়ন ডলারের বাণিজ্য। এমন পরিস্থিতিতে তারা কি নিজেদের অর্থনীতি ধ্বংস করে দেবে? খুব সম্ভবত যদি আমরা মন থেকে ভাবি ব্যাপারটাকে, তাহলে উত্তর একটাই আসবে যে সম্ভব নয়। ইসরায়েলের দিকটা দেখুন, ইসরায়েল প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং ডিফেন্স এই সব ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে। তাদের ধারে কাছে কেউ নেই। পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে ইউরোপ সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তারা রাজনৈতিক সমর্থন দেবে এবং অস্ত্র দেবে, কূটনৈতিক সমর্থন দেবে, কিন্তু সরাসরি বিশ্বযুদ্ধের ঝুঁকি নেবে না। বিশ্বযুদ্ধ অন্যরকম বার্তা বহন করে। সামাজিক কারণের কথাও অনেকে বলে। ইরানের ভেতরে বিক্ষোভ রয়েছে, মুদ্রাস্ফীতি নিয়ে অসন্তোষ আছে, কিন্তু আভ্যন্তরীণ অসন্তোষ মানেই আন্তর্জাতিক যুদ্ধ নয়। বরং অনেক সময় বাইরে সরকার বাইরের শত্রুকে সামনে এনে ভেতরের অসন্তোষকে নিয়ন্ত্রণ করতে চায়। এটাও একটা রাজনৈতিক কৌশল।
রাজনৈতিক দিকটা আরো জটিল। ইরানের শাসন ব্যবস্থা বদলানোর কথা পশ্চিমে অনেক দিন ধরে বলা হয়, কিন্তু বাস্তবে একটা দেশে রেজিম চেঞ্জ করা এতটা সোজা নয় যতটা ভাবা হয় বা যতটা বলা হয়। ইরাক, লিবিয়া উদাহরণ চোখের সামনে রয়েছে আমাদের। সরকার পড়ে গেলে অনেক অস্থিরতা বেড়ে যায়, গৃহযুদ্ধ শুরু হয়, সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়ে যায়। তাই বড় শক্তিগুলো এখন সরাসরি শাসন পরিবর্তনের খেলায় নামতে যথেষ্ট ভয় পায়। এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তারা চায় প্রভাব বজায় রাখতে, কিন্তু পুরো দায়িত্ব নিতে চায় না। তাৎক্ষণিক কারণ, হ্যাঁ, হামলা পাল্টা হামলা চলছে দুই দেশের মধ্যে, ড্রোন, মিসাইল, সাইবার আক্রমণ সবই হচ্ছে, কিন্তু লক্ষ্য করুন যুদ্ধটা এখনো অল্প পরিসরেই রয়েছে। কোনো বড় শক্তিধর দেশ সরাসরি সেনা পাঠায়নি। এটা লিমিটেড কনফ্লিক্ট হিসেবেই আমরা দেখতে পাচ্ছি। আধুনিক যুগে পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধ মানে পারমাণবিক শক্তিধর দেশগুলোর সরাসরি সংঘর্ষ, আর সেটা হলে ফল কিন্তু ভয়ঙ্কর, সবাই জানে। তাই সবাই একটা অদৃশ্য সীমারেখা মেনে চলছে। আজকের পৃথিবী প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের মতো নয়। তখন ঔপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, গোপন জোট সব মিলিয়ে আগুনে ঘি পড়েছিল। আর এখন গ্লোবাল সাপ্লাই চেন, শেয়ার বাজার, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা সবকিছু একে অন্যের সঙ্গে জড়িয়ে গেছে। একটা বড় যুদ্ধ মানে সবার অর্থনীতি ধসে পড়া। কেউ সেই ঝুঁকি নিতে চাইবে কি? কোনো দেশ চাইবে না। তাই যেটা হচ্ছে সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই হবে। তবে এটাও ঠিক, এই সংঘাতের পর ইরান বদলাতে পারে। হয়তো কূটনৈতিকভাবে আরো একগরে হবে, হয়তো ভিতরে রাজনৈতিক সংস্কারের চাপ বাড়বে, হয়তো সামরিকভাবে আরো আগ্রাসী হতে পারে। কিন্তু সেটাকে সরাসরি বিশ্বযুদ্ধ বলে বাড়াবাড়ি করা ঠিক নয়। একটাই কথা, একটাই বিশ্লেষণ, উত্তেজনা কিন্তু রয়েছে, ঝুঁকিও বাড়ছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 3 যে দরজায় কর্নার চেয়ে এমনটা ভাবার এই মুহূর্তে কোনো দরকার নেই বা কোনো কারণই নেই। বড় শক্তিগুলো নিজেদের স্বার্থ থেকে চলে। তারা যুদ্ধ চায় না, তারা প্রভাব চায়। অর্থনীতি, কূটনীতি আর সীমিত সামরিক পদক্ষেপ, এই তিনটি দিয়েই তারা খেলা চালাবে। এটাই তাদের মূল অস্ত্র। তবে শেষ যে কথা, আবেগে নয়, তথ্যে বিশ্বাস রাখতে হবে। চিৎকার নয়, বিশ্লেষণ করে দেখতে হবে। পৃথিবী বদলাচ্ছে, যুদ্ধের ধরন কিন্তু আগের থেকে অনেক বদলে গেছে, কিন্তু হিসেব নিকেশের রাজনীতি এখনো আগের মতোই ঠান্ডা এবং স্বার্থ কেন্দ্রিক। বিশ্বযুদ্ধের ভয় দেখিয়ে লাভ নেই, বাস্তবতা বুঝে প্রস্তুত থাকাই বুদ্ধিমানের কাজ। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে এখন যা চলছে সেটা যতটা যুদ্ধক্ষেত্রে হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে মিডিয়া আর সোশ্যাল মিডিয়াতে। সবাই একসাথে চিৎকার করছে ওয়ার্ল্ড ওয়ার 3, কিন্তু একটা আলাদা করে দেখতে চাই আমরা। কারণ ইতিহাস বলছে বিশ্বযুদ্ধ হঠাৎ করে এত তাড়াতাড়ি হয় না। তার পিছনে বড় জোট থাকতে হবে, বাধ্যবাধকতা আর বিশ্বব্যাপী শক্তির সরাসরি সংঘর্ষ লাগতে হবে, তবেই সম্ভব। আর এখন যেটা হচ্ছে সেটা বরং শক্তির হিসেব নিকেশ, প্রভাবের লড়াই আর কৌশলগত চাপ সৃষ্টি করার খেলা। প্রথমেই বলি, এই সংঘাতের নৈতিক দিক নিয়ে অনেক কথা বলা যায়। নিরীহ মানুষ মরছে, এটা সব থেকে বড় ট্র্যাজেডি। কিন্তু রাষ্ট্রগুলো নৈতিকতার উপর চলে না, চলে স্বার্থের উপর। ইরান নিজের প্রভাব বাড়াতে চায়, ইসরায়েল নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে, আমেরিকা তার ভূ রাজনৈতিক আধিপত্য ধরে রাখতে চাইছে। এখানে মানবতা প্রায় পোস্টারের ভাষণ সেরকমই কিন্তু শুনতে লাগে। অর্থনীতির দিকটা গুরুত্বপূর্ণ। ইরান বহু বছর ধরে নিষেধাজ্ঞার চাপে তাদের এই সমস্যাটা রয়েছে। তাদের তেল আছে, গ্যাস আছে, রিসোর্স আছে, কিন্তু বাজারে সহজে বিক্রি করতে পারছে না। ফলে দেশের ভিতরে মুদ্রাস্ফীতি, বেকারত্ব আর অসন্তোষ দিন দিন বেড়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই অর্থনৈতিক চাপে ইরান কি আরো আগ্রাসী হচ্ছে? অনেকটাই কিন্তু তাই। কারণ যখন ভিতরে সমস্যা বাড়ে তখন বাইরের শত্রুকে সামনে এনে জাতীয়তাবাদ উস্কে দেওয়া সহজ হয়। এটা অবশ্য প্রথমবার নয়, আমরা অনেক আগে থেকে এগুলো দেখতে পাই। অন্যদিকে আমেরিকা, তাদের জন্য এই অঞ্চল শুধু রাজনীতি নয়, এনার্জি রুটের প্রশ্ন। তেল সরবরাহ যদি অশান্তময় হয়ে ওঠে, পুরো বিশ্ববাজার নড়েচড়ে বসবে। ডলার ভিত্তিক বাণিজ্য একটা বড় ইস্যু। ইরান, রাশিয়া আর চীন ডলার ছাড়া লেনদেনের কথা বলছে অনেক আগে থেকে। এটা আমেরিকার জন্য একদম চরম অস্বস্তিকর একটা জিনিস। তাই সরাসরি যুদ্ধ না করেও তারা চাপ বজায় রাখবে, নিষেধাজ্ঞা, কূটনৈতিক ঘেরাও, সীমিত সামরিক হামলা, এইসব নিয়ে। ইসরায়েলের ভূমিকাও সমালোচনার বাইরে নয়।
তারা নিরাপত্তার যুক্তি দেয়, কিন্তু প্রতিটা আঘাতের সঙ্গে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দেয়। তাদের সামরিক শক্তি উন্নত, প্রযুক্তি শক্তিশালী, কিন্তু প্রশ্ন হলো, শক্তি প্রদর্শন দিয়ে কি স্থায়ী শান্তি পাওয়া যাবে? ইতিহাস বলছে কখনোই না। শক্তি দিয়ে সাময়িক দমন সম্ভব হয়, স্থায়ী সমাধান নয়। বিশ্বযুদ্ধের কথা যেটা বলা হচ্ছে সেটা এই মুহূর্তে গুজব ছাড়া কিছুই নয়। বিশ্বযুদ্ধ হওয়ার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, জোটের শক্তিধর রাষ্ট্রের সঙ্গে আরেকটা শক্তিধর রাষ্ট্র, সেই জিনিসটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। চীন রাশিয়ার সঙ্গে ইরানের ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু চীন এবং রাশিয়ার কিছু বাধ্যবাধকতা রয়েছে। তাই তারা এত তাড়াতাড়ি যে যুদ্ধে জড়িয়ে পড়বে ইরানের হয়ে, এটা ভাবার কোনো জায়গা নেই। চীন আর রাশিয়ার ভূমিকাও অনেক সময় নাটক মনে হয়। অনেকে ভাবছে তারা ঝাঁপিয়ে পড়বে, যুদ্ধে সাহায্য করবে ইরানকে। বাস্তবে তারা কিন্তু কৌশলী। তারা আমেরিকার বিরোধিতা করে ঠিকই, কিন্তু সরাসরি যুদ্ধে নামতে চায় না। এটা ভাবতে হবে, কারণ আজকের পৃথিবী ব্যবসায়িকভাবে এতটাই জড়িয়ে পড়েছে যে বড় যুদ্ধ মানে নিজেদের অর্থনীতিতে ধাক্কা দেওয়া। তাই তারা বিবৃতি দেবে, কূটনৈতিক সমর্থন দেবে, কিন্তু সীমা অতিক্রম করবে না যতক্ষণ না তাদের সরাসরি স্বার্থে বড় আঘাত আসে। এবং এই মুহূর্তে ইরান যে ঘটনা তার সঙ্গে করছে ইসরায়েল এবং আমেরিকা, এতে চীন এবং রাশিয়ার অত বড় ক্ষতি হয়নি, তাই তারা তত তাড়াতাড়ি এগিয়ে আসবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তনের রাজনীতি। পশ্চিমা শক্তিগুলো এর আগে ইরাক, লিবিয়া, আফগানিস্তানে হস্তক্ষেপ করেছে। ফলাফল কি হয়েছে? অশান্তি বেড়েছে, দীর্ঘস্থায়ী সংঘাত লেগেছে, সন্ত্রাসের প্রভাব বেড়েছে। তাই ইরানের সরাসরি শাসন পরিবর্তনের চেষ্টা করলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। ভেতরের রাজনৈতিক সংস্কার ভেতর থেকে আসতে হয়, বাইরে থেকে চাপিয়ে দিলে প্রায় উল্টো ফল হয়। সামাজিক দিকটাও উপেক্ষা করা যাবে না। ইরানের ভেতরে অসন্তোষ আছে, কিন্তু জাতীয় নিরাপত্তার প্রশ্ন এলে অনেক সময় মানুষ সরকারের পাশে দাঁড়িয়ে পড়ে। এটা নিজের দেশের স্বার্থের ব্যাপার, এটা সবাইকে ভাবতে হবে। আবার উপসাগরীয় দেশগুলো মুখে এক কথা বলে, কাজে আর একরকম করে। তারা প্রকাশ্যে নিন্দা করে, কিন্তু পর্দার আড়ালে কূটনৈতিক সমঝোতা চালিয়ে যাচ্ছে। কারণ শেষ পর্যন্ত সবার একটাই লক্ষ্য, নিজেদের ক্ষমতা আর অর্থনৈতিক স্বার্থকে সুরক্ষিত করা। আর সবচেয়ে বড় ভুলটা হয় তখনই যখন আমরা প্রতিটা আঞ্চলিক সংঘাতকে বিশ্বযুদ্ধ বলে ধরে নিই। এতে আতঙ্ক বেড়ে যায়। কিন্তু আজকের যুগে পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধ মানে পারমাণবিক শক্তিধর দেশগুলোর সরাসরি সংঘর্ষ। সেটা হলে ফল ভয়ঙ্কর হবে, যে কেউ এত সহজে জিততে পারবে না। কেননা পারমাণবিক শক্তিধর দেশগুলো কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। এই মিউচুয়াল ডিস্ট্রাকশন ধারণাটাই বড় শক্তিগুলোকে শেষ সীমা অতিক্রম করতে দেবে না। তাই যুদ্ধ এত অল্প পরিসরে ঘটছে। ড্রোন হামলা চলছে, সাইবার আক্রমণটাও চলছে, প্রক্সি মিলিশিয়া সবই কিন্তু এই পর্যায়ে রয়েছে। তাছাড়া এর বেশি আর যুদ্ধটা উঠতে পারছে না। তবে এটাও ঠিক, ঝুঁকি যে একবারে নেই তা নয়, ঝুঁকি একবারে শূন্য একথা বলা যাবে না। ভুল হিসাব, ভুল তথ্য আর হঠাৎ করে বড় আক্রমণ, এই সমস্ত পরিস্থিতিকে দ্রুত বদলে দিতে পারে। তাই আন্তর্জাতিক কূটনীতির ভূমিকা গুরুত্বপূর্ণ, কিন্তু সমস্যা হলো বিশ্বাসের সংকট। একে অপরকে সন্দেহ করছে, ফলে শান্তি আলোচনা এগোতে অনেক সময় লাগবে। আর স্বাভাবিকভাবে কেউ কাউকে বিশ্বাস করবে বলে মনে হয় না। তাই আমাদের আলোচনা বা সমালোচনা যাই বলুন, একদম সোজাসুজি সব পক্ষই নিজেদের স্বার্থে রাজনীতি করছে। সাধারণ মানুষ তার খেসারত দিচ্ছে। বিশ্বযুদ্ধের ভয় দেখিয়ে রাজনৈতিক লাভ তোলা হচ্ছে, মিডিয়া উত্তেজনা বাড়াচ্ছে, অথচ বাস্তবতা বলছে সবাই সীমা মেনেই খেলাধুলা করছে, যুদ্ধের খেলা। কেউ পুরো দুনিয়া জ্বালিয়ে দিতে চায় না। আর শেষ কথা, আমাদের আবেগ দিয়ে নয়, তথ্য দিয়ে বিচার করতে হবে। যুদ্ধের ছবি দেখে রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু বিশ্লেষণটা দরকার ঠান্ডা মাথায়। বিশ্বযুদ্ধের ঢোল পেটানো খুবই সহজ, বাস্তব বোঝা খুবই কঠিন। আজকের পৃথিবী স্বার্থকেন্দ্রিক, জটিল আর হিসেবি। তাই বড় শক্তিগুলো ঝুঁকি নেবে, কিন্তু পুরো দুনিয়াকে আগুনে ঠেলে দেবে এমন সম্ভাবনা এখনো কম। সতর্ক থাকা দরকার, আতঙ্কিত হওয়া নয়। আমেরিকা এবং ইসরায়েল যেটা করছে সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য করছে। ইরানকে তারা ভয় পায়, তাদের পারমাণবিক শক্তিবৃদ্ধির কারণকে ভয় পায়। তাই এখনই বিশ্বযুদ্ধের কথা ভাবা আমাদের সম্পূর্ণ অমূলক।